আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা থাম্বনেইলে দেখেছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিট এবং সেনাপ্রধানের পদত্যাগ, এই বিষয়টা নিয়ে যারা পদত্যাগ করবে বা যারা সেফ এক্সিট চাচ্ছে তাদের পাসপোর্ট ধরে রাখা হোক বা আটকানো হোক। আসলে সেফ এক্সিট কারা চাচ্ছে জানেন? সেফ এক্সিট সবচেয়ে বেশি যাচ্ছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি 7 থেকে 8 জনের সকলের আমেরিকান পাসপোর্ট আছে। ওনারা যদি কোনোভাবে যদি ইলেকশনটা দিতে পারে বা অন্য কোনো পরিস্থিতি যদি হয়, ওনারা কাউকে না জানিয়ে 2 ঘন্টার অর্ডারে ওনারা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারেন। তার মানে যদি 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের মতো কোনো ঘটনা যদি আবার বাংলাদেশে হয়ে যায় এই মাসে, তাহলে ওনারা কিন্তু যে কোনো বিমানে উঠেই পাতাতাড়ি গুটাবেন। কারণ গোয়েন্দা রিপোর্ট যখনই আসবে স্যার সমুদ্রের ঢেউ আসছে, তখনই ওনারা ঢাকা এয়ারপোর্টে গিয়ে চলে যাবেন। কিন্তু বাকিরা কি করবে? বাকি যাদের আমেরিকান পাসপোর্ট নেই, বাংলাদেশি পাসপোর্ট আছে, এর মধ্যে অনেকের আবার আমেরিকান ভিসা আছে, তার মধ্যে কিছু কিছু ভিসা ব্যান খেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওই যে আমেরিকাতে যা আন্দোলন মিছিল মিটিং করেছেন এই কারণে। এখন যারা সেফ এক্সিট চাচ্ছে, আসলে এখানে যে 5-7 জন সেফ এক্সিট চাচ্ছে তাও না। এখানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার যারাও আছে তারা সেফ এক্সিট চাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার কাছে, যাতে ইন্ডিয়া কোনো কারণে এই মুহূর্তে না বলে যে এই সমস্ত লোকগুলো আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। যদি ইন্ডিয়ান আকাশ সীমা ব্যবহার করতে না পারে, তাহলে বাংলাদেশের বিমানগুলো মিনিমাম 48 ঘন্টার জন্য সমস্ত এয়ারলাইন্স, পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশের ঢুকার বা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করার জন্য মুখ থুবড়ে পড়বে। কারণ ওদের তখন পাকিস্তান হয়ে বার্মার উপর দিয়ে চায়না ঘুরে এখানে আসতে হবে। ব্যাপক, এটা প্রায় 10 ঘন্টার জার্নি হয়ে যাবে। তখন মিডল ইস্ট থেকে আসতে 10 ঘন্টার জার্নি হবে। এর মধ্যে হঠাৎ করে যদি ইন্ডিয়া ব্যান করে দেয়, তাহলে বিমানগুলো আবার তাদের যাত্রাপথ ঘুরাতে বা এই করতে সময় লেগে যাবে, টিকিটের দাম চড়া হয়ে যাবে। সুতরাং 48 ঘন্টা সময় লাগবে। আর 48 ঘন্টার ভিতরে এদের কাবাব বানায় ফেলাবে পাবলিক। এটাই হচ্ছে তাদের ভয়, যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে তারা এই বিষয়টা হাইপ তুলছে। তার কারণ কি জানেন? যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করবে ঢাকা শহরে, এটা তারা জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে। যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ভূমিকম্প সৃষ্টি করবে। আর সেনাপ্রধানের পদত্যাগটা কেন বললাম? সেনাপ্রধানের পদত্যাগের অন্য একটি কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সেই মেজর বা লেফটেন্যান্ট কি আমি জানি না, সে কামরুল ইসলাম, যে কিনা আগামীকাল যে পাকিস্তানের সেনাবাহিনীর যে 4 জন অফিসার আসবেন, তার মধ্যে হচ্ছে যে একজন ডিজি লেফটেন্যান্ট জেনারেল আপনার তাবাসসুম হাবিব, তিনি সহ যে 4 জন আসবেন, তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মানে আমাদের বাংলাদেশের 3 বাহিনী মিলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ঢাকা এয়ারপোর্টে, এবং তাদেরকে নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকে সেনাপ্রধান নাকি বৈঠকে সরাসরি উপস্থিত হতে রাজি হচ্ছেন না, যার কারণে আজকে সারাদিন সেনাকুঞ্জে ব্যাপক গুঞ্জন চলেছে। যদি তিনি রাজি না হন, তাহলে হয়তো সেনা বিদ্রোহ হতে পারে, অথবা আপনার আমাদের যেই সেনা প্রধান আছে এখন বর্তমানে, ওনাকে অ্যারেস্ট করা হতে পারে, অথবা ওনাকে পদত্যাগ করে ফেলতে হবে। 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এরা থাকবে। তবে উনি দেখা করতে চাচ্ছেন না, যে উনি এখন কারো বিরাগ ভাজন হতে চাচ্ছেন। কারণ এই সেনা বাহিনীর লোকজন যারা আসবেন বর্তমানে বাংলাদেশে, তারা 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ বার্মার যেই বর্ডার অঞ্চল আছে সেই অঞ্চল ভিজিট করবেন। এটা একটা সামরিক সফর হবে। সুতরাং এই সফরটাতে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী উনি এই বিষয়ে কোনো নাক গলাতে চাচ্ছেন না, বা এই যে বর্ডার অঞ্চল যে সফর করার পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে, এটার ব্যাপারে উনি রাজি নয়। কারণ উনি চাচ্ছেন না যে কোনো ভেজালে পড়তে। কারণ ওনার হাতে সময় আছে আর মাত্র মনে হয় 3 মাস না 4 মাস পরে উনি অবসরে যাবেন। তাই উনি এইসব নিয়ে কোনো ঝামেলা যেতে চাচ্ছেন না। আর এই ঝামেলায় যেতে না চাওয়ার কারণেই সেনাবাহিনীর ভিতরে জামাতপন্থী যারা আছে তারা প্রচন্ড প্রেসার করেছে আজকে সারাদিন, এবং তাদের একটাই দাবি ছিল, হয় তাদের কথা মানতে হবে, আর নয় সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। এই হচ্ছে যে মূল কাহিনী, ভিতর থেকে যতটুকু জানতে পেরেছি। এখন এই নিউ যে জানতে পারা যেটা, সেটা 100% গ্যারান্টেড সঠিক সেটাও জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে সম্ভাবনা বেশি। আমরা সকলেই এখন আলোচনা করছি বাংলাদেশে যে 5ই আগস্ট 2024-এর ঘটনার মূল হোতা কিন্তু আমাদের এই সেনাপ্রধান। তিনি যে একজন জামাতপন্থী এটাও আমরা অনেকেই জানি, কিন্তু এরপরও
আমরা সেনাবাহিনীকে যেহেতু শ্রদ্ধা করি, এই বাহিনীকে শ্রদ্ধা করি, তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের এই প্রেসার এবং সেনাবাহিনীর ভেতরে এই প্রেসার হয়তো সহ্য করতে পারছে না ওয়াকারুজ্জামান, তাই হয়তো সহযোগিতা চাইতে গিয়েছিলেন। এখন বিএনপিরও তো আসলে ওই ধরনের ক্ষমতা নেই যে ওনারা কিছু করবেন। তাই কি হয় সেটা দেখার বিষয়। আগামীকাল থেকে সিচুয়েশন অনেক কিছুই চেঞ্জ হবে, সবাই সিচুয়েশন দেখতে থাকি। এবং সেফ এক্সিট যেটা বলেছি সেটা সত্য। সমস্ত উপদেষ্টা, অপদেষ্টা এবং এনসিপির 9 জন এই সেফ এক্সিট চাচ্ছেন। তার কারণ হচ্ছে ওনারা জানেন যে আওয়ামী লীগ যদি এসে যায়, যদি না আসলে আওয়ামী লীগ এসেই গেছে দেশে, যে কোনো মুহূর্তে এটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো হবে, এই ভয়েই পুরো ইন্টারিম গভর্নমেন্ট এখন কাঁপছেন। অলরেডি ফ্রান্স গভর্নমেন্টের সাথে ইউনুস গভর্নমেন্ট কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ফ্রান্স এম্বাসি ওনাদেরকে কোনো ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নেই। এদিকে জাতিসংঘ বলে দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। আস্তে আস্তে সারা পৃথিবী বলছে ইনক্লুসিভ ইলেকশন, আর ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে দরকার আছে। উইদাউট আওয়ামী লীগ এই দেশে কোনো ইলেকশন হবে না, এটা মনে রাখেন। এখন সময় খুব সন্নিকটে। আপনাদের বলেছিলাম চলো চলো যমুনায় চলো, সেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনুস সুদি তোর ভোটের ড্যাশ ড্যাশ ওটা লিখে দিয়ে আসবেন। যখন আপনি বিয়া বা হাঙ্গা করবেন, দায়িত্ব নিতে হবে, তো বইয়ের দায়িত্ব নিতে হবে, সংসার দায়িত্ব নিতে হবে, শ্বশুর বাড়ি বড় ইলিশ মাছ নিয়ে যেতে হবে, বোয়াল মাছ নিয়ে যেতে হবে। তো এখন তো তা না, এখন শুধু আপনি ওই যে আপনার যে পার্টনার তার পয়সায় খরচ করে করে ওরা উড়াইতেছে, শ্বশুরের টাকায় উড়াইতেছে, কোনো হিসাব নাই, কিছু নিয়ে যাইতে না, শুধু নিতে জানে বন্ধু, দিতে জানে না। আর যেটা আপনি বলেন ইসলামী সেনা, আসলে এটা হবে পাকিস্তানি সেনা। আমি ইসলামী সেনা বলতে নারাজ, কারণ বাংলাদেশের তো মুসলমানই মনে করে না আরবরা, এমনকি পাকিস্তানিরাই আমাদের মুসলমান মনে করে না, যদি খোদ পাকিস্তানিরাই আবার আরবরা মুসলমান মনে করে না। তো এটা ইসলামী সেনা না, এটা হচ্ছে পাকিস্তানি সেনা পয়দা করতেছে। এটা লিখলে আরো ভালো হইতো, ইসলামী সেনার জায়গায় পাকিস্তানি সেনা বা মুসলিম জঙ্গি এগুলো লিখলে ভালো হইতো। কারণ হলে ইসলামী সেনা আলাদা জিনিস, ওটা তো প্রত্যেক মুসলমানই একজন ইসলামী সেনা। তারা তো সারা দুনিয়ায় খিলাফত কায়েম করতে চায়, তারা ভারতে গজওয়া হিন্দ করতে চায়, আমেরিকা দখল করে মুসলিম রাষ্ট্র, সারা পৃথিবীতে তারা, এটা তো স্বপ্নই আছে, প্রত্যেক মুসলমানই একটা ইসলামী সেনা। এটা এটা কিন্তু তারা জানে না, অমুসলিম যারা, এরা হয়তো এই বিষয়টা জানে না। আপনি আমি মুসলিম পরিবার থেকে আসছি, আমরা জানি। তো এই যে যারা লিখছে এখানে এই পাকিস্তানি সেনা পয়দা করবে, এই পাকিস্তানি সেনা পয়দা করার জন্য এই ডক্টর ইউনূস এখানে আসছে। তারপরে যে নির্বাচনের কথা বলেন, অদ্ভুত ব্যাপার। আলী রিয়াজ কি বলছে যে 6 মাস পর অটোমেটিক সব আইন কানুন আইনে পরিণত হবে, সবকিছু আইনে পরিণত হবে। অদ্ভুত ব্যাপার, মানে বিষয়টা এরকম, মানে বাসর ঘর হবে না কিন্তু বাচ্চা পয়দা হয়ে যাবে। বিষয়টা এরকম হয়ে গেছে যে কোনো রকম ইন্টারকোর্স হবে না কিন্তু বাচ্চা পয়দা, মানে সংসদে যাক বা না যাক, আমরা পৃথিবীতে বাংলাদেশে একটা অদ্ভুত নির্বাচন দেখতেছি, পাশাপাশি অদ্ভুত সংসদ দেখতেছি, যারা কিনা নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারবে না। আমি বুঝি না বিএনপির মাথার কি গিলো নাই নাকি? বিএনপি, এটা আমি বলছি, বিএনপি যদি কোন রকম ক্ষমতা, বিএনপি এত দাঁতে দাঁত কামড় দেখে, মানে আমাদের চামড়ার ভাষায় বলি দাঁতে দাঁত, মানে বিষয়টা হলো যে নির্বাচনী দাগ এদের ফুটবলের মতো লাইথে সরায়, ওই যে আমতারাকের গাল ফোলা, আমতারাকের ভাষায় বলি, মানে মজা করে বললাম তাকে হেয় করার জন্য না, ওই গাল ফোলা আমতারাকের ভাষায় বলি যে ফুটবলের মতো সরায় এদের যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নদী এবং মান্ডা খালে পাঠাবে এই জামাতিদের। আপনি দেখতে পারবেন বিএনপি এই 12 তারিখ ইলেকশনে কোন রকম এই ইলেকশনের দড়িটা পার হইলেই, এই ক্রসটা মানে এই দাগটা পার হইলেই এদের রূপ, বিএনপি রূপ দেখতে পারবে। বিএনপি কি ভালো জামাত জানেই না, যাদের ইসলামী ব্যাংক ব্যাঙ্গেলে কুলাবে না, টাকায় শোনেন সাংগঠনিক ক্ষমতা লাগবে। ধরেন আমারে মনে করেন সিরাজগঞ্জের এমপি বানাই দিল, ভাই আমার কোনো সংগঠন আছে এখানে, আমি পারবো? ধরেন আমার এখন এই মুহূর্তে আপনি অনেকে উপদেষ্টা হয় এক জিনিস, আর এমপি মন্ত্রী হতো আরেক জিনিসটা। ভাই উপদেষ্টা আজ আছে কারণ মানুষ কিছু বলে না, কিন্তু যখন আপনি এমপি মন্ত্রী হবেন তখন আপনাকে, আরে ভাই এক ইউনিয়ন চেয়ারম্যান তো আপনার রাস্তায় ঢুকতে দিবে না, পিঠে হাঁটি কুটে ভেঙে দিবে। পাগল হয়েছেন নাকি আপনি? অনেকেই বলতেছে, আমাকে অন্তত 10-12 জন বলছে জামাত ক্ষমতায় চলে যাইতেছে। আমি বললাম ভাই আপনারা একজনও পলিটিশিয়ান না, আমি পলিটিক্স করি, আমি জানি, আমি মাঠের খবর জানি। আমি বারবার বলেছি ইউনূসের বাপ, ওয়াকারের বাপ, তারপর ট্রাম্পের বাপ মিলে যদি আইসা জামাতের ক্ষমতায় বসায় 7 দিনের মধ্যে ফুটবলের মতো শটায় এদের যমুনা নদী, পদ্মা নদী, বুড়িগঙ্গা নদী না, মান্ডা খালে আগে ফেলাবে, ঢাকার মান্ডা খালে, আমি এই পচা মান্ডা খালে আগে পাঠাবে। এবং তখন দেখবেন জামাত, প্রথমে বিএনপি কি করবে জানেন? আওয়ামী লীগের কবে ভাই তোর আগে বানা। আপনাকে উদাহরণ দেই, আলিয়া মাদ্রাসা আছে না, ঢাকা আলিয়া মাদ্রাসা, তখন ছাত্রদল মানে বিএনপি ক্ষমতায়, যখন আলিয়া মাদ্রাসা শিবিরের আসতো ছাত্র, এই ঢাকা ইউনিভার্সিটির যত ছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রলীগ মিলে আলিয়া মাদ্রাসা কিন্তু পিটাইতো। বিএনপি যদি জামাতের কাছে পরাজয় মাইনে নেয় তাহলে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে, এটা বিএনপি জানে। বিএনপি ভ্যানিশ হয়ে যাবে, বিএনপিকে আর কোনোদিন খুঁজে পাবেন না আপনি। তো বিএনপি রিস্ক নিবে না। যদি কোনো রকম টেম্পারিং করে জামাত ক্ষমতায় চলে আসে, বা ওয়াকার আইনা দেয়, বা পাকিস্তান আইনা দেয়,
72 ঘন্টার মধ্যে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হবে। আর ওই সিভিল ওয়ারে এই বিএনপির বলবে আওয়ামী লীগের আগে আয় ভাই। আর আওয়ামী লীগের যদি মাঠে নামতে দেয় 5 মিনিট জামাত টিকে থাকতে পারে, 5 মিনিটস। বিএনপি বিএনপির সাথে থাকতে পারে না। বিএনপি শুধু বলবে যে আওয়ামী লীগ তুমি মাঠে নামো, আমরা তোমার কিছু বলবো না। বিএনপি শুধু বলবে যে আমরা জামাতের বাইনতা লাগতেছি, তোরা আওয়ামী লীগ কি করবে আমি জানি না। 5 মিনিটের মধ্যে বাংলাদেশে জামাত, শিবির, হেফাজত বর্তমানে আওয়ামী লীগের নেতা না, তৃণমূলের কর্মীরা বর্তমানে খাই ফেলবে। আওয়ামী লীগের নেতারা ভারত থেকে আসতে আসতে, আমেরিকা থেকে আসতে আসতে, অস্ট্রেলিয়া আসতে আসতে খাই ফেলাবে বর্তমানে। শেষে আমার ভাবির পোলারা ছাগল চোর, হায় হায় আমার ইজ্জত শেষ। আমার ভাবির পোলারা এই কাজ করা শুরু করলো, ছাগল খাই ফেলা শুরু করলো। হ্যাঁ, এগুলো তো ইজ্জত আর থাকলো না। আর ভাবির পোলাদের এবং এদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ভুরি গুবের গেড়ে ফেলবে বাংলাদেশের জনতা। কারণ আদালতে যাওয়ার সুযোগ নাই, কারণ এরাই আইন করেছে, এদের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন না। তা আপনি আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। তো এখন ওই যে আমি যেটা বারবার বলে আসতাম, আমার কথা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলার উপকার করেছে। আমি যে বারবার বলে আসছি, বাংলাদেশের সাধারণ জনগণ, নির্যাতিত নিপীড়িত জনগণ, বঞ্চিত জনগণ, এই সমস্ত জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ভুরি গুবের করে ফেলবে। এটা আমি প্রথমে বাদ বলতাম কথার কথা। এটা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলারা এবং আমার ভাবির পোলাদের অভিভাবকেরা এর আইন পাশ করেছে, আদালতে যাওয়া যাবে না। মাশাল্লাহ, তাহলে আমি যা বলছি, যেহেতু আমি একজন লোক, দুষ্ট লোকের আমার জিন্দাবীর বলে, যদিও মোল্লারা মানে বাঙ্গু মুমিনেরা আমার নাস্তিক বলে, কিন্তু কেউ কেউ আবার জিন্দাবীর বলে, আমার কথা হয়তো সত্যি হয়ে যাবে। কারণ এই সত্য প্রমাণ করার জন্য এরা আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। তো আদালতের পথ বন্ধ করে দিলে পাবলিক কি করবে? পেটে পাড়া তো দিবেই, বাস ডালা তো দিবেই, গু তো বের হবে, নারী বুড়ি বের হবে। এটার জন্য তারা আমি দায়ী না, আপনিও দায়ী না, আওয়ামী লীগও দায়ী না। যদি নির্বাচন হয় তাহলে খুবই সতর্ক থাকবেন 1 মাস। আমি জানি আপনারা অসহায়, আমার মতো আমি অসহায়, আপনারা অসহায়। সতর্ক থাকবেন, যতটুকু কম ক্ষতির মধ্যে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন। তবে এই দিন এইভাবেই থাকবে না, পরিবর্তন হবে। কারণ রাত তো গভীর হতে থাকবে, তার মানে সূর্য উঠবে, উদিত হবে। পুরনো কথা, এই কথাটা 17 বছর বিএনপিরা বলছে, আপনারা হয়তো 17 বছর শুনতে হবে না, হয়তো আর কিছুদিন শুনতে হবে, বা কয়েক মাস শুনতে হবে, বা বছর খানিক শুনতে হবে, যদি নির্বাচন হয়। তো আর আন্তর্জাতিক রাজনীতির যে হিসাব নিকাশ, এগুলো 5 মিনিটের ব্যাপার। সেটা 5 মিনিটে বদলে যেতে পারে। হয়তো এই যে আমি কথা বলতেছি, সকালে উঠে দেখবো রাজনীতির পুরোটাই বদলে গেছে, নির্বাচনের কোনো আলাপই নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চলে আসছেন। হতে পারে শেখ হাসিনা বিপ্লবী সরকার নিয়ে আসছেন, হতে পারে এরা সরকারে এই মুহূর্তে ইউনূস পালায়ে গেছে, হতে পারে এরা তথাকথিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় চলে গেছে, হতে পারে। অনেক কিছুই হতে পারে, সবকিছুই হতে পারে, ক্যান বি। এখানে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। তবে এটা বলতে পারি, বাংলাদেশের মানুষের উপরে যে 17 মাসে 18 মাসের নির্যাতন নিপীড়ন হয়েছে, এটার অবসান ঘটতে যাচ্ছে। সেটা নির্বাচন হলেও না হলেও। আপনারা মনে করেন না যে বিশ্ব বসে আছে, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাই যে সবাই বসে আছে, তা না। যদিও যারা খুব সুবিধাবাদী, তারা আগেও সুবিধা ভোগ করছে, এখন চুপ করে বসে আছে, কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার এমপি মন্ত্রী হবে, আবার আগের মতো লুটপাট করবে। কিন্তু তাদের মনে হয় না এরকম সুযোগ আগের মতো জলবৎ তরলং হবে। আমার মনে হয় না বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা এটা করতে দিবে না। এমনকি আমার মনে হয় যে হাইকমান্ড এটা করতে দিবে না, সতর্ক থাকবে। আর যদি এটা সতর্ক না হয়, তাহলে আবার সেই 5ই আগস্টের পুনরাবৃত্তি ঘটবে, কোনো সন্দেহ নাই। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার তাদের নিজেদেরকে ক্ষমতায় দেখবে, এবং এটা হওয়া উচিত। কারণ একটি মুক্তিযুদ্ধের দেশে, যেই দেশে বঙ্গবন্ধু যে দেশে মহানায়ক, তার নাম নেওয়া যায় না। যেই দেশে 7ই মার্চের ভাষণের মাধ্যমে একটি দেশ সৃষ্টি হয়েছে, সেই ভাষণ পাঠ্যপুস্তকে নেই। যেই দেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, সেই আওয়ামী লীগ নিষিদ্ধ। যে আওয়ামী লীগকে ছাত্রলীগ পয়দা করেছে, অদ্ভুত ব্যাপার। সারা পৃথিবীতে কিন্তু বাপে পুত্রকে জন্ম দেয়, কিন্তু এইখানে কিন্তু উল্টা হয়েছে, অর্থাৎ পুত্র পিতাকে জন্ম দিয়েছে, অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ বানিয়েছে। সেই ছাত্রলীগ নিষিদ্ধ, যে ছাত্রলীগের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস, যে ছাত্রলীগের রয়েছে কিংবদন্তি ইতিহাস, সেই ছাত্রলীগ এখন নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, বঙ্গবন্ধু নিষিদ্ধ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। কিন্তু এখন সিদ্ধ কি? নেজামে ইসলাম। কোন নেজামে ইসলাম? আপনারা শুধু জামাত ইসলামের কথা বলেন। মনে রাখবেন, যেই দলের নামের পরে ইসলাম এবং আগে ইসলাম, তার মানে এই দলটা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সে করেছে, নয় তার বাপেরা করেছেই। যেমন ধরেন হেফাজতে ইসলাম, এখন এই দলটা বানাইছে 2013 বা 12-তে। এখন বলেন ভাই এটা তো এনে বানাইছে না, ভাই এর পিছনে গিয়ে দেখেন এটা কারা বানাইছে। যারা বানাইছে তারা 71-এ পাকিস্তান ইসলাম ছিল, তারা ইসলামী মোহাম্মদ ইসলাম ছিল না, তারা মওদুদি ইসলাম ছিল। এই নেজামে ইসলাম, জামাতে ইসলাম, এরা দেখেন দুইটা হলো নামের পিছনে ইসলাম, আরেকটা হলো কি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটার আগে ইসলাম। যত আগে পিছিয়ে দেখবেন, অনেকে বলবেন আমি এবার ইসলাম কেন নিয়ে আসলাম। জি, ইতিহাস তিতা হলেও শুনতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কখনোই এই কোনো মুসলিম দেশ আমাদের পক্ষে ছিল না, একটাও না। বরং কারা কারা ছিল শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। ইসরায়েল আমাদের পক্ষে ছিল, ভারত আমাদের পক্ষে ছিল, ভুটান আমাদের পক্ষে ছিল, সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া আমাদের পক্ষে ছিল। মুসলিম কোনো দেশ আমাদের পক্ষে ছিল না, একটাও না। এমনকি এখনো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে না। যেমন বাংলাদেশের মিলিটারিরা
আপনি দেখবেন, যদিও এখন দেখেন সব বড় বড় পদ মিলিটারি নিয়ে বসে আছে, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রশ্নের ঊর্ধ্বে নয়, বিতর্কিত। এগুলো হচ্ছে জামাতের পেইড লোক। এই যে রিক্সালা বলে ভোট দিবে, এটা জামাতের বেতনভুক্ত। এগুলা জামাতের কৌশল, এগুলা কাজে ঘাটবে না। ইলেকশনে কেমনে ভোটে আপনারে বলি, আমি প্রত্যেকবার ভোটের সময় সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ভোট হয়, রাইট 4টা পর্যন্ত 5টা পর্যন্ত। তা আমি কি করি জানেন, প্রতি ঘন্টায় ঘন্টায় একটা কেন্দ্রে যাই, যায় লাইন ধরি ইচ্ছা করেই, বুঝতে পারছেন? গিয়ে লাইন ধরি, গিয়ে জিজ্ঞেস করি, চাচা কারে ভোট দিবেন? কাকা, ও কাকা মানে কাকা মানে কাকা, কাকা কারে ভোট দিবা? অথবা যদি বলি বড় ভাই কারে ভোট দিবেন, কি বলতে জানেন, ভোট তো আসাদের দিবার চাইছিলাম, কিন্তু মাঠ তো ফরিদের। ভাবতাছে কি, বাড়িতে কিন্তু বলে আসছে আপনার ভোট দিবে, মাঠে এসে দেখছে যে আমি পার হয়ে যাইতেছি, পাবলিক তো না আমার ভোট দিবে। এটা হচ্ছে বাংলাদেশের মাইন্ড হলো ফ্লটিং মাইন্ড সেট আপ। জামাত এটা ক্যাশ করতে চায়, কিন্তু না, ওই যে আপনি যেটা বললেন চিনে না তো। আচ্ছা আপনি বলেন, ডারবি ডারবি এই যে ছাগল চোর, এখন ছাগল চোরে কে ভোট দিবে? আর জামাতের কথা বলি, শোনেন, মৌলবীদের মানুষ সবচেয়ে বড় চেয়ারটা দেয়, মৌলবীদের মানুষ বড় রুই মাছের মাথাটা খাওয়ায়, কলিজার মাংস দেয়, বড় লাউটা দেয়। মেয়া বিয়া দেখে আপনি দেখছেন, কোন মেয়ের বিয়ে দিব জানেন, যেটা 3বার তালাক হয়েছে, বা বাচ্চা 4-5টা, স্বামী আর পাওয়া যায় না, বা সংসার করে না, ওইটারে বিয়ে দেয় মৌলবীর কাছে। আপনি দেখেন তো আমার কেরা মৌলবীর কাছে মেয়া বিয়ে দেয়? কে দেয়? ভোট কোন পীর সাহেবেরও তো বহুত ভোট, চরমনের পীরের তো বহুত ভোট, কয়বার এমপি হয়েছে ওরা? 18টির নাম শুনেন নাই, যে জিন পালা 80টা, সে কোনোদিন কিছু হইতে পারছে? বাংলাদেশের মানুষ তো শুনে, যে পীরের এসে, যে পীরের কথাই মনে করে বেচতে পাঠাবে, যে পীরের জন্য বউ দিয়ে দেয়। আপনি কি জানেন বাংলাদেশে এমন পীর আছে বউ পাঠায় দেয়? সেও কিন্তু ভোট দেয় না পীরের। ভোট আলাদা জিনিস ভাই, ভোটের রাজনীতি মাঠের রাজনীতি আলাদা। আর যেগুলো চারিদিকে ছড়াইতেছে, ওই নারী, কিছু নারী পেইড পাঠাই দিছে, পেইড নারী পাঠাই দিছে, যেটা বিএনপির নেত্রী সৈয়দ আশরাফ কি পাপিয়া বলেছেন, যে পেইড কিছু নারী পাঠাই দেয় সারা দেশেই, যায় যায় বলতেছে জামাত পার হবে, জামাত, মানে এরা মনে করতেছে কি মুখে মুখে বললেই বোধহয় আমরা জিতে যাব। ভাই, মুখে মুখে বললে জিতে যায় না, নির্বাচন আলাদা জিনিস। কারণ পাবলিক দেখবে যে ভোট দিতে গিয়ে কেন্দ্রে গিয়ে দেখবে, যখন যায় দেখবে কেন্দ্রে কে দাঁড়ায় আছে, এটা অমক দাঁড়ায় আছে, অমক দল, বিএনপির অমক নেতা, ভোটটা আসতে করে তখন ওইদিকে যাবে। বুঝতে পারছেন? এগুলো এমনি আমাদের 38টা আসন ময়মনসিংহ অঞ্চলে, মানে ইনক্লুডিং টাঙ্গাইল, 38টা আসন। আমাকে একটা আসন জামাত বলুক, নিশ্চিত ওই আসনে পাশ করবে। একটা বলতে পারেন, পারবে না। ওই চাপা, শুনেন, মিঠা কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে পানি লাগবে। আর গুড় দিতে নেন, অন্তত পক্ষে 20 জন গাঁজাখোর বলছে জামাত তারে টাকা দিছে, গাঁজার আড্ডা তো বলতেছে এগুলো। আমি তো সব জায়গায় খোঁজ রাখি, এবং যেটা বলেন না এটা সত্য, আপনি তো মজা করছেন, কিন্তু ঘটনা সত্য। জামাত ওই থেকে মসজিদ থেকে শুরু করে সব জায়গায় গেছে, এরা মনে করছে এগুলো বলে ক্ষমতায় যাবে। এরা আসলে জোর করে ক্ষমতা নেবে, হাইপ সৃষ্টি করছে কেন জানেন, যাতে ক্ষমতা গেলে কেউ কিছু না বলতে পারে। কিন্তু এরা জানে না যে ক্ষমতার ব্যাপারে কই কিসি কা দোষ নেই হতা হয়, ঠিক আছে? কেউ কাউকে ছাড় দিবে না, কারণ তখন দোস্ত নেই। ওই ক্ষমতার ব্যাপারে কি বলবে জানেন, জামাত বিএনপি জামাতের বলবে দোস্তি পাক্কা, খরচা আপনা আপনা, এইটা জামাতারে বলবে। এবং ওই যে বললাম যে যদি কোনো কারণে এরা যদি কোনো কারণে ক্ষমতা কুক্ষিগত করে, তাহলে মনে করেন পাইকারি মাইর খাবে বিএনপির হাতে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে রক্ষা করতে পারবে না কেউ। আসসালামু আলাইকুম। কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে, সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এ বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন, এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো, তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারোর বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা
গণমাধ্যম, যেমন রয়টার্স, CNN সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যে সব গুঞ্জন শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে 1 সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন। এই হচ্ছে বিষয়। 2024 সালের 10 ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 21শে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে এটি নতুন কোনো বৈঠক নয়। এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে যারা কলকাতায় অবস্থান করছেন এই মুহূর্তে, তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। অতএব খুব শিগগিরই যদি এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই, তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই পুরনো কথাটি আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনা নেই, পলাতক, নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিভাবে টিকবে দলটি, সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। অর্থাৎ বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে,
হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায়, নিশ্চয়ই সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না, খুব স্বাভাবিকভাবেই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ এখন ইতিহাসের এক মাইনকে চিপে পড়ে আছে। একদিকে তারেকের গোলামি করা ছাড়া বিএনপি করা যাচ্ছে না, কারণ ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, যে জিয়ার আদর্শ আমরা শিখেছিলাম সেই আদর্শ থেকে বিএনপি সরে গিয়ে আবার সে গোলামীর রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তারুণ্যের অহংকার। যাক, তো তারেক এখন এসছে, তারেক এখন মহারাজার পুত্র, মহারানীর পুত্র, সে এখন এসে সিংহাসনে বসতে চাচ্ছে। তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক সাহসিকতা তার কোনো পরিচয় নাই। দূর থেকে বলে বলে ভাইয়া, মাঝে মাঝে উনি ওয়েবক্যামে এসে কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেক পিছলা, সে দেশে এসে এখন টের পাচ্ছে। প্রথমে যখন এলো, লক্ষ লক্ষ মানুষ যখন ভিড় জমালো, তখন মনে করছিল ফাটিয়ে ফেলবে, কিন্তু ফেলেনি। কিছুদিন পরে এই ফ্লু কেটে যাবে বলেছিলাম, কেটে গেছে। ভিড় আস্তে আস্তে ছোট হয়ে আসছে, কারণ যখন সে মুখ খোলা শুরু করেছে তখন বোঝা গেছে বাংলাদেশের রাজনীতি থেকে সে আসলে বিচ্ছিন্ন। যখন কুমিল্লা থেকে ইপিজেড করবে বলে, আবার যখন কিনা বিভিন্ন এই কার্ড সেই কার্ড করবে বলে, মানুষ এগুলি আর খায় না। লক্ষ লক্ষ খাল করবে, বৃক্ষরোপণ করবে, পুরো বাংলাদেশকে জঙ্গল বানিয়ে ফেলবে, এগুলি মানুষ আর খায় না। এসব রাজনীতি এখন আউটডেটেড হয়ে গেছে। একটা মানুষ যখন বিদেশ থেকে আসে তাকে কিছুটা সময় ক্লাইমেটাইজেশন এর জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু আমাদের এই তারেক বাংলাদেশে এসেই বয়ান দেওয়া শুরু করেছে, ভাষণ দেওয়া শুরু করেছে। এখনো ভাষণ দেওয়ার খুব একটা অভিজ্ঞতা নাই বললেই চলে। যা ঘটে তাই ঘটেছে, মানুষ তার ভেতরে যে আসলে ফাঁপা এটা বুঝে গেছে। তাই যারা জাতীয়তাবাদী চেতনায় আমার মতো বিশ্বাস করে, যারা কিনা জিয়ার আদর্শে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, একাত্তরের চেতনা তুলে ধরতে চায়, যারা কিনা মনে করে মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি, তারা আস্তে আস্তে বিএনপি থেকে সরে যাচ্ছে, কারণ তাদের স্থলে অনেক চোর, বাটপার, গুন্ডা, বদমাশদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। তারেক আসতে না আসতে 70 থেকে 80টা নেতা তারা বিদ্রোহী নেতায় পরিণত হয়েছে বিএনপিতে। বুঝতেই পারছেন বিএনপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তারা নিজের সামনে বসা মঞ্চের সামনে লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, বসেন বসেন বলেও পারে না। এর চাইতে তাহেরি বোধহয় বসেন বসেন বলে আরো ভালো নিয়ন্ত্রণ করেছিল। তারপরে এখন তার কাঁধে নাকি পড়বে দেশের দায়িত্ব, যে কিনা নিজে কখনো 1 টাকা কামাই করে, নিজের কষ্টের টাকা কামাই করে যে সংসার চালায়নি, সে নাকি দেশ চালাবে। আমরা এগুলো খাচ্ছি না ভাইজান, সরি টু সে। আমরা গোলামি করতে পারবো না। উই ডোন্ট ওয়ান্ট টু বি গোলামস এনিমোর। গোলামি করবো না, পারিবারিক গোলামি করবো না। দেশকে 35টি পরিবার গোলাম বানিয়ে রেখেছে 2000 বছর, আর কোনো গোলামি এই দেশে চলবে না। রুমিন ফারহানাকে কেন বসিয়ে দেওয়া হলো? রুমিন ফারহানাকে কেন নমিনেশন দেওয়া হলো না? রুমিন ফারহানাকে কেন বিপ্লব হয়ে উঠতে হলো? মূল কারণ হচ্ছে খালেদা জিয়া, শেখ হাসিনা যাই বলেন না কেন, সবার একটা নীতি থাকে। সেটা কি জানেন? নিজের সন্তানদেরকে এগিয়ে দিতে হবে, যাতে করে দেশের মানুষের আর কোনো উপায় না থাকে। রুমিন ফারহানা এলে তারেকের মেয়ে সামনে আসতে পারে না, বুঝেন না? কারণ রুমিন ফারহানার দলের জন্য অনেক ডেডিকেশন আছে। এই ডেডিকেশনের কারণে তারেকের মাইয়া এসে 1 লাফে উপরে উঠতে পারবে না, কারণ রুমিন ফারহানা